আমাদের আজকের ভিডিওতে যার সম্পর্কে বলবো শিরোনামে তাকে নিয়ে খুব বেশি কিছু আমার একদমই নেই। শুধুমাত্র হুমায়ুন আহমেদের ছোট্ট একটা উক্তি মনে করিয়ে দিয়ে শুরু করতে চাই। জীবনে চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার। আমাদের আজকের আয়োজনে থাকছে একজন সংগ্রামী মানুষের জীবনের কথা ও নানান তথ্য, যাকে রামগতি কমলনগরের অনেকেই হ্যামিলনের বাঁশিওয়ালা বলে ডাকে। কারণ যার ডাকে নদী বাঁধের দাবিতে হাজার হাজার মানুষ যখন তখন চলে আসে, তিনি আর কেউ না, লাখো মানুষের অধিকার নিয়ে রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রাম করা একজন মানুষ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল কথায়। লক্ষ্মীপুরের বৃহত্তর রামগতির সম্ভ্রান্ত পালোয়ান পরিবারের আব্দুস সোবহান পালোয়ানের একমাত্র ছেলে, যার জন্মের 12 দিন পরেই পিতাকে হারান। তার বাবা অডেল সম্পত্তির মালিক আব্দুস সোবহান পালোয়ানের মৃত্যুর পরেই তার 100 একর জমি ও গরু মহিষের পাল সহ সকল সম্পত্তি লুটপাট হয়ে যায়। নিরক্ষর মাতা সেমনা বেগম সম্পদ পুনরুদ্ধার করার জন্য অর্ধ শতাধিক মামলায় আইনি সংগ্রামের পাশাপাশি ছেলেকে সুশিক্ষায় মানুষের মতো মানুষ করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করেন, যা জীবনের গল্প বিখ্যাত ব্যক্তি, সিনেমা বা নাটককেও হার মানাবে। তার নিরক্ষর মা জবরদখলকারীদের সাথে যখন পেরে উঠছিলেন না, এমনকি 12 দিন বয়সে পিতৃহারা এতিম সন্তানকে মাথায় পিস্তল ঠেকিয়ে অতি মূল্যবান জমি মায়ের কাছ থেকে লিখে নেয়, তখন অসহায় বিধবা মা তার সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে একটি চায়ের দোকান করার মতো জায়গা তার সন্তানকে ভিক্ষা দেওয়ার জন্য লুটেরাদের কাছ থেকে আকুতি করেন। এত ছোট্ট মানবিক আবেদনটুকু লুটেরা রাখেনি। যে ছেলেকে নিয়ে তার মায়ের ভিক্ষা করার কথা ছিল, হওয়ার কথা ছিল ভিক্ষুক বা চায়ের দোকানদার, কিন্তু স্রষ্টার কি লীলা খেলা, সেই সন্তান আজ সারা দেশের পরিচিত বাংলাদেশের সর্বোচ্চ আদালতের স্বনামধন্য একজন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। ছোটবেলায় মায়ের সাথে পৈতৃক সম্পদ পুনরুদ্ধারে আদালত প্রাঙ্গণে যাতায়াতের সুবাদে ন্যায় বিচারের আশায় দিনের পর দিন মানুষের কষ্ট ও ভোগান্তি দেখে সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রদান করতে 8ম শ্রেণী থেকেই আইনজীবী হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন। 2006 সালে দেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেও আইন বিষয়ে অধ্যয়নের সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়ে। তার আইনজীবী হওয়ার অদম্য ইচ্ছা দেখে জমিজমা বিক্রি করে তাকে 2007 সালে দেশের স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি করেন না। ওই বিশ্ববিদ্যালয় থেকেই আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। বাংলাদেশের আইন বিষয়ের জন্য বিখ্যাত বিশ্ববিদ্যালয় রাজশাহী ইউনিভার্সিটি থেকে আইনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 2012 সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আইন পেশায় যুক্ত হন তিনি। পড়াশোনার পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় নর্দার্ন ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেন। মেধার স্বাক্ষর হিসেবে দেশের জনপ্রিয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজনকারী চৌধুরী হাসান আহমেদ কিরণের সঞ্চালিত ATN বাংলা টিভিতে জাতীয় পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেন। 2014 সাল থেকে দেশ বিদেশে আলোচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে এদেশের বিভিন্ন মন্ত্রী এমপিদের পক্ষে আইনি লড়াই করে সারা দেশে আলোচনায় আসেন। জরুরি আদেশ দিয়েছিলেন যে জরুরি ভিত্তিতে কমলনগর রামগতির যাতে বাঁধের ব্যবস্থা করা হয়। সংগ্রাম করে বেড়ে ওঠা এই মানুষটিকে তার এলাকার 2টি উপজেলায় নদী ভাঙন কবলিত মানুষের কষ্ট তাকে গ্রাস করে এবং প্রতিনিয়ত তাকে ভাবায়। পেশাগত ও ব্যক্তিগত জীবনে সফল একজন মানুষ হওয়া সত্ত্বেও নদী ভাঙনে নিঃস্ব হতে থাকা মানুষের কষ্ট তাকে প্রতিনিয়ত পীড়া দিতে থাকে। আর যে বাড়িঘর ভেঙে গেছে, আমাকে বাড়িঘর ভেঙে গেছে, আমরা সরকারের কাছে একটু সহায়তা চাই। বাবা রেখে যাওয়া সম্পদ থেকে উদ্ধার হওয়া 7 একর কৃষি জমি, যা দিয়ে পরিবার চলত, সেই জমি মেঘনায় 2011 সালে ভেঙে গেলে তিনি হাড়ে হাড়ে অনুভব করেন নদী ভাঙন মানুষের দুর্বিষহ জীবন। তারপর থেকেই নদী ভাঙন থেকে মানুষকে বাঁচাতে আরো বেশি উদ্দীপনা কাজ করে। 12-14 করা জমি নাকি এই নদী এলে গেছে। আজ এই সুখে আমার পুত নাতি 2জন অসুস্থ, আমার ঘরে বাঁচাইতে এলে বাঁচানোর না, যদি বাঁচাতে আমার নদী ঠেলে আলেতে। 2008 সাল নদী ভাঙন ইস্যুকে জাতীয়ভাবে তুলে ধরতে প্রতিষ্ঠিত মাসিক উপকূল বার্তায় বার্তা সম্পাদক হিসেবে তিনি নদী ভাঙন নিয়ে কাজ শুরু করলেও 12 সেপ্টেম্বর 2012 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে
বিশাল মানববন্ধনের আয়োজনের মাধ্যমে নদী বাঁধের আন্দোলন শুরু করে। 2014-তে 37 কিলোমিটার বাঁধের জন্য প্রকল্প পাশ হলে স্বস্তিতে নদী বাঁধের আন্দোলন অকার্যকর হয়ে যায়। তখন এলাকার মানুষের কল্যাণ নিয়ে সবসময় ভাবনায় মগ্ন থাকা আব্দুস সাত্তার পালোয়ান ঢাকা টু লক্ষ্মীপুরের লঞ্চ সার্ভিস চালুর জন্য ব্যাপক আন্দোলন সংগ্রাম শুরু করেন। এক পর্যায়ে তার আন্দোলন ঢাকা টু লক্ষ্মীপুর 2 বার লঞ্চ সার্ভিস উদ্বোধন হলেও কুচক্রী মহলের ষড়যন্ত্রে তা বন্ধ হয়ে যায়। তবুও চেষ্টা অব্যাহত রাখেন তিনি। যখন দেখা গেছে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও 5 কিলোমিটার ছাড়া বাকি কাজ স্থানীয় সংসদ সদস্য করিয়ে নিতে পারেননি। নদী ভাঙনের দুর্ভোগ অব্যাহত থাকায় রামগতি কমলনগরের কৃতি সন্তান ইমরান হোসেন শাকিল ও শাহিনুল ইসলাম সুমনের নেতৃত্বে এক ঝাঁক তরুণ ঢাকায় মাতৃভূমি রক্ষায় নদী বাঁধের দাবিতে আন্দোলন করার জন্য কমলনগর রামগতি বাঁচাও মঞ্চ নামের সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। পূর্বে নদী বাঁধ ও লঞ্চ সার্ভিস চালু নিয়ে আন্দোলন করে তরুণদের দৃষ্টি আকর্ষণ করতে পারা অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ানকে গোপন ব্যালটে ভোট দিয়ে আহ্বায়ক নির্বাচিত করেন। আব্দুস সাত্তারের নেতৃত্বে তারপরেই শুরু হয় নদী বাঁধের ধারাবাহিক আন্দোলন। নদী বাঁধের আন্দোলন, নদী বাঁধের আন্দোলন। 24 জুলাই 2018 সালে ব্যাপক প্রচারণার মাধ্যমে নদী বাঁধের দাবিতে সর্বসাধারণকে নিয়ে কমলনগরের হাজিরহাট বাজারে মানববন্ধনের ডাক দেন। স্থানীয় সংসদ সদস্যের রোশনালে অঘোষিত 144 ধারা জারির মাধ্যমে বাজারে সকল দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করে। দলীয় মিটিং এর মাধ্যমে মানববন্ধন বানচাল করেন। রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভূমি রক্ষার নেশায় 15 এপ্রিল 2019 তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং 24 এপ্রিল নদী পাড়ে ঐতিহাসিক মানববন্ধনের মাধ্যমে সারা দেশের ব্যাপক সাড়া পেলেন তিনি। তারপর সকল রক্তচক্ষু উপেক্ষা করে নদী ভাঙন থেকে মাতৃভূমি রক্ষার নেশায় নদী বাঁধের দাবিতে একের পর এক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যেতে থাকে। তার নেতৃত্বে পালিত কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: একযোগে রামগতি কমলনগরে 2019 সালে লরেন্স বাজারে বিক্ষোভ মিছিল, খায়েরহাট বাজার এলাকায় বিক্ষোভ, রামগতির জনতার বাজার এলাকায় বিক্ষোভ, জনতা বাজার এলাকায় বিক্ষোভ, হাজিরহাট বাজারে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ, পাটোয়ারির হাট বাজারে বিক্ষোভ মিছিল। 2020 সালের আগস্ট মাসে করোনার মধ্যে ব্যাপক ভাঙন ও জলোচ্ছ্বাস দেখা দেওয়ায় বিক্ষোভের ডাক দেয়, যা স্থানীয় কর্তৃপক্ষ বাধায় পণ্ড হয়ে যায়। স্বাভাবিক আন্দোলনে বাধায় কৌশল পাল্টিয়ে 100 জন হাজী সাহেবকে নিয়ে নদী ভাঙন রোধে নদী পাড়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দোলনের ফলে নদী বাঁধের প্রস্তাবিত প্রকল্প ডিপিপি 2019 সালে প্রি একনেক মিটিং এ উপস্থাপন হয়। ফাইল পাস না হলে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি। প্রতি রমজানে জামাতুল বিদা উপলক্ষে দোয়া অনুষ্ঠান করান। আন্দোলন সংগ্রামের মুখে বাঁধের প্রকল্প পুনরায় একনেকে 1 জুন 2021 উঠতে পারে জেনে যাতে কোনোভাবেই ফেরত না আসে, সেজন্য জনাব পালোয়ান সর্বসাধারণকে ব্যাপকভাবে সংগঠিত করে সকল সংবাদ মাধ্যমকে নদীর পাড়ে নিয়ে একনেক মিটিং এর আগের দিন নদীতে নেমে নদী পাড়ে বিশাল মানববন্ধন করে, যা 31 মে 2021 টেলিভিশন চ্যানেলগুলোতে লাইভে টেলিকাস্ট করলে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে পরের দিন 1 জুন পুরো প্রকল্পটি কাটছাঁট না করে 37 কিলোমিটার বাঁধের জন্য 3100 কোটি টাকা নদী বাঁধের প্রকল্পের জন্য পাশ করেন। এই অভূতপূর্ব অর্জনে 7 লাখ রামগতি কমলনগরবাসী উল্লাস ও উৎফুল্ল হয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে থাকে। তাই কৃতজ্ঞতা স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এখানে শেষ হতে পারত আব্দুস সাত্তার পালোয়ানের নদীবাঁধ আন্দোলনের দীর্ঘ 1 দশকের লড়াই সংগ্রামের স্মৃতি। কিন্তু না, বিশ্রামের সুযোগ কোথায়? প্রকল্প পাশে 7 মাসেও কাজ শুরু না হয় আবারও মাঠে নামতে হয়। নদীবাঁধ উদ্বোধনের দাবিতে নদী পাড়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন মিছিল করতে থাকেন। এক পর্যায়ে 28 অক্টোবর 2022 তারিখে নদী পাড়ে মানববন্ধনের ডাক দিয়েছিল। প্রশাসনিক বাধায় সুকৌশলে মানববন্ধনকে দোয়া অনুষ্ঠানে রূপদানের মাধ্যমে দাবি তুলে ধরেন। ওই প্রোগ্রামে হাজারো মানুষের নদী ভাঙন রোধে কান্না আহাজারি 42টি সংবাদ মাধ্যমে প্রচার হলে জাতীয় পর্যায়ে সাড়া জাগে এবং নদী বাঁধের কাজ করতে বাধ্য হয়। সঠিক তদারকির অভাবে ও বাগদা চিংড়ি পোনা ধরে সিগারেটের আগুন ফেলে নৌকা নোঙর করে জিও ব্যাগ ছিঁড়ে বাঁধ ধ্বংস করে ফেলা শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে যখন কেউ কথা বলতে সাহস করেনি, কারণ নিষেধের তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে পালোয়ানের প্রকৃত রূপ দেখিয়ে এলাকাবাসীকে সংগঠিত করে 28 এপ্রিল 2023 তারিখে বিক্ষোভ মিছিল করে। এতে সিন্ডিকেট ভেঙে যায় ও প্রশাসন ব্যাপক ভূমিকা নিয়ে বাঁধ ক্ষতি থেকে কিছুটা রক্ষা করে। এরপরেও নদী বাঁধের কাজের অনিয়ম, দুর্নীতি ও মানহীনতা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবাদ ও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
অনিয়মের কারণে নির্মাণাধীন বাঁধ ভেঙে যাচ্ছে। এই তো গত 13 আগস্ট 2023 তারিখেও নদী পাড়ে ঝড় তুফান মাথায় নিয়ে মানববন্ধন করেছেন। এতক্ষণ আন্দোলন সংগ্রামে যে গল্প বলেছি তা যত সহজে বলেছি, বাস্তবে তার পথ চলা এত সহজ ছিল না। আন্দোলন সংগ্রামের প্রতিটি ক্ষণে ক্ষণে ছিল হুমকি, ধামকি, আক্রমণ, হামলা ও জীবননাশের চেষ্টা সহ নানান ষড়যন্ত্র। এমনকি দিবালোকে বাজারে জনসমক্ষে বারবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। 7 লক্ষ মানুষের ভিটে বাড়ি সহ সর্বস্ব রক্ষায় অদম্য ইচ্ছা নিয়ে সুখের জীবনকে বিসর্জন দিয়ে প্রাণনাশের হুমকিকে উপেক্ষা করে প্রতিনিয়ত সংগ্রাম করেছেন, এক পাও পিছু হটেননি। নদী বাঁধের প্রকল্পের মেয়াদ মাত্র 1 বছর অবশিষ্ট থাকলেও কাজ হয়েছে মাত্র 5%। সুতরাং নদী বাঁধ অনিশ্চিত। অন্যদিকে 3100 কোটি টাকা লুটপাটের জন্য ওত পেতে থাকা লুটেরা ক্ষমতার অপব্যবহার করে কোনোভাবেই নদী বাঁধ আন্দোলন করতে মাঠে দাঁড়াতে দিচ্ছে না। এমনকি নদী ভাঙন মানুষদের নিয়ে ইফতার মাহফিলেও কাউন্টার প্রোগ্রাম ডেকে অঘোষিত 144 ধারা জারি করেন। নদী বাঁধ আন্দোলনকারীদেরকে কোণঠাসা করে ফেলছে, তাকে সহ তার সহযোদ্ধাদের বারবার হত্যার চেষ্টা করেছে। নদী বাঁধ প্রকল্পের সভাপতি যেহেতু সংসদ সদস্য হন, এমত অবস্থায় মাতৃভূমি রক্ষায় নদী বাঁধ বাস্তবায়নের জন্য সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।